দিদি কেমন আছো? নিজের প্রিয় জায়গা। ভালো আছি, চলছে গো, সব ঠিকঠাক। আমরা ভীষণ এক্সাইটেড, আমার জি বাংলা, আমি আমার ফুল টিম, যে আমরা অলমোস্ট 1000 এপিসোডে পৌঁছে গেছি সিজন 9-এর। সো ইটস আ গ্রেট অ্যাচিভমেন্ট ইন আ ওয়ে। তো সেই জন্যে ডেফিনেটলি আমাদের খুব আনন্দের সময়। রিয়েলিটি শোয়ের ক্ষেত্রে ইতিহাস এবং সেই ইতিহাসের অন্যতম কর্ণধার রচনা বন্দ্যোপাধ্যায়। কি বলবেন দিদি, মানে পুরো দায়িত্ব আরো দিন দিন বাড়ছে। ইট ইজ আ গ্রেট অ্যাচিভমেন্ট এবং এটা একটা টিম ওয়ার্ক। আমি সবসময় মনে করি একার জন্য কিচ্ছু নয়, এটা আমরা অনেক দিনের কষ্ট এবং প্রচুর মানুষের পরিশ্রমের কষ্টের ফল। এবং সর্বোপরি যাকে ধন্যবাদ দেওয়ার জন্য সেটা হচ্ছে আমার দিদিরা। দিদি, এত বিশ্ববরেণ্য পরিচিত মানুষেরা আসেন, তাদের কাছে প্রথম আকর্ষণ রচনা বন্দ্যোপাধ্যায়। এইটা কেমন লাগে? আজকে সকলেই তাই বলছিলেন। খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। এটাই পরম পাওয়া জীবনের, এত মানুষের ঠাকুরের আশীর্বাদ এবং এত মানুষের ভালোবাসা। এইটা পেয়েই জীবনে এগিয়ে যাচ্ছি, লড়াই করার আরও সূত্র পেয়ে যাই যে হ্যাঁ, লড়াই করতে হবে, জীবনে বেঁচে থাকতে হবে এবং এগিয়ে যেতে হবে লাইফে। আর রচনা বন্দ্যোপাধ্যায়, শেষ করে রচনা বন্দ্যোপাধ্যায়ের জীবনে দিদি ইন্সপিরেশন কে? মানে সেইভাবে দেখতে গেলে আপনি অনেকে ইন্সপিরেশন। আমার ইন্সপিরেশন সেই অর্থে যে আমাকে তৈরি করেছেন আমার বাবা, সেই অর্থে দেখতে গেলে আমি আমার বাবার মেয়ে। এবং আমি যে যা কথা বলি বলো, বা আমার চিন্তাধারা বলো, বা আমার জীবনে গতিপথ বলো, বা আমার লাইফস্টাইল বলো, এভরিথিং ইজ আমার বাবার শেখানো এবং বাবার শিক্ষা অনুসরণ করে চলেছি জীবনে। এই সেইভাবেই এগিয়ে যাব। এই বিশেষ দিনটাই কি মিস করেন? যে অফকোর্স, হ্যাঁ নিশ্চয়ই। বাবাকে যা মিস করি, ওরকম পৃথিবী দেবতা আর কোনোদিন আর সেরকমভাবে কাউকে মিস করবো না আর কি। থ্যাংক ইউ দিদি। শেষে কি বলবেন দর্শকদের? আপনারা আছেন, আপনারা থাকবেন পাশে সবসময় এবং আশীর্বাদের হাতটাও মাথার উপর রাখবেন, যাতে আগামী দিনেও আপনাদের পাশে সবসময় থাকতে পারে। থ্যাংক ইউ। পেরেকে লাগবে, ফেটে যাবে, ঠিক আছে? এইবার বেলুন ধরুন পড়ে গেল, সেটা কিন্তু কাউন্ট হবে না। যে কটা বেলুন ফাটবে, এবার একটা বল ছুড়লে দুটো বেলুনও ফেটে যেতে পারে, কাউন্ট হবে। একদম পারবেন দিদি। ও অনেক স্যাক্রিফাইস, অনেক কষ্ট। সবাই জানেন কতটা পরিশ্রমের সাফল্যে আজকে এখানে। বাট সত্যি এত ইজি ছিল না সেখানের যাত্রা। আগরতলা টু রিও টু তাশখান্ড সত্যি খুব কঠিন ছিল। বাট যদি আমার সাথে আমার কোচ, আমার গুরু না থাকতো, তাহলে হয়তো এই জিনিসটা এতটা সোজা হয়ে দাঁড়াতো না। সোজা হয়ে, কারণ উনি আমাকে যেইভাবেই রোডম্যাপ দেখিয়েছে ওইভাবে চলার চেষ্টা করেছি, তার জন্য আজকে হয়তো আমি এখানে। সত্যি খুব ভালো লাগে যে নিজের নামের আগে এতগুলি অ্যাওয়ার্ড, এবং সাথে আমি যেই স্টেট থেকে বিলং করি, ত্রিপুরা, ওই স্টেটকে লোকে চেনা, সেগুলি অনেক বেশি প্রাউড ফিল করে এজ এ মহিলা হিসেবে আমাকে। কারণ আমার মনে হয় যদি আমরা চাই কিছু করতে, তাহলে সত্যি আমরা সেটা করতে পারি, যেটা যদি সঠিক রাস্তা, সঠিক পথ দেখানোর লোক থাকে। আচ্ছা, অলিম্পিকে যাওয়ার অভিজ্ঞতাটা প্রথম যখন সত্যি খুব ইমোশনাল মুভমেন্ট। কারণ আমরা সবার, এভরি স্পোর্টস পার্সনের ড্রিম থাকে অলিম্পিকে যাওয়া। আজকে সেই অলিম্পিকে যেতে পেয়ে সত্যি আমি খুব আনন্দিত এবং খুশি যে এইভাবে এত জিমন্যাস্টিক যেটা পপুলার ছিল না আমাদের কান্ট্রিতে, আজকে সেই জায়গাতে লোকে জিমন্যাস্টিককে জানতে পেরেছে। আমাদের কান্ট্রিতে জিমন্যাস্টিক্সকে জানতে পেরে, চিনতে পেরে, সাথে নট আউট আমাকে এবং প্রদনবা গালকে দেখতে পেয়েছে, তার জন্য সত্যি প্রাউড ফিল হয়। আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমার কোচকে, আমার সাইকে, ফেডারেশনকে এবং স্টেটকে, কারণ উইদাউট ওদের হেল্প ছাড়া পসিবল ছিল না এত দূরের যাত্রাটা। একজন মহিলা হয়ে জিমন্যাস্টিক এই প্রফেশনকে বেছে নেওয়া, সেটা কতটা কঠিন ছিল? দেখুন, আমি যখন ভর্তি হয়ে স্পোর্টসে, জিমন্যাস্টিক্সে, তখন আমার বয়স ছিল 5.5। আমার জন্য সত্যি ইজি ছিল না, কিন্তু সত্যি আমি এত একটা সুন্দর লাইফ পেয়ে, এত পরিশ্রম জিনিসটা, স্ট্রাগল পরে যে হার্ড, মানে এত কিছু পাওয়া, সেটা সত্যি খুব খুশির মুহূর্ত হয়ে দাঁড়ায় যখন লোকে বলে সে এই জিমন্যাস্টিক্সের সেই প্রথম অ্যাথলেট যে অলিম্পিকের পোডিয়ামে গেছে, পার্টিসিপেশন করেছে, 4th ফিনিশ করেছে। তো প্রাউড মোমেন্ট না শুধু আমার না, কারণ পুরো ওয়ার্ল্ড ম্যাপে আজকে জিমন্যাস্টিক্সকে লোক জানতে পেরেছে। রচনাদিকে নিয়ে কি বলবেন শেষে? সত্যি ওনার এত বড় ফ্যান সবাই, আমার ফ্যামিলি, আমার মা, আমার ফ্যামিলির পিসিরা, আমার সবাই। ওনার যখনই শুনছিল আমি লাস্ট মুমেন্টে কনফার্মেশন দিই, সবাই দিদি তুমি যাবে ভালো করে। আমার কাছে কোনো আইডিয়া নেই না, আমি এতটা দেখি একদমই না,
কিন্তু সত্যি এত সুন্দর এই ধৈর্য ধরে যেভাবে শ্যুট করে যাচ্ছে একটার পর একটা, স্যালুট অফ। ওপেন ওয়াটার সুইমার, আমি সমুদ্র সাঁতার কেটে পার করি। 7 সমুদ্রের মধ্যে 5 সমুদ্র পার করা আমি এশিয়া মহাদেশের প্রথম মহিলা সাঁতারু, আর 2টি বাকি রয়েছে, তারই প্রস্তুতি চলছে। আর এটাই লক্ষ্য, 7 সমুদ্র পার করে ভারতবর্ষের মুখ উজ্জ্বল করা। এবং অনেক রিস্কি সমুদ্রে সাঁতার কাটা, তো সেক্ষেত্রে কতটা সাপোর্ট পাওয়া হয়েছে? প্রথম সাপোর্ট অবভিয়াসলি আমার বাবা মা, আমার দিদি, কারণ বাবা নিজে কোচ, আমার কোচ, তো অবভিয়াসলি সেই সাপোর্টটা আমি পেয়েছি। আর এই ধরনের গেমস যেখানে জীবন যখন তখন মানে খতরনাক প্রাণীর সম্মুখীন হতে পারি, তো সেই জায়গায় দাঁড়িয়ে বাবা মা সবসময় পাশে দাঁড়িয়েছে, এবং বহু মানুষ আর্থিকভাবে, কারণ এগুলো তো খুব কস্টলি গেম, তো এই আর্থিকভাবে বহু মানুষ আমাকে সাহায্য করেছে। উনি তো আইকন, মানে সত্যি অসাধারণ, এবং সত্যি এত বড় একটা অনুষ্ঠানকে এত দিন ধরে চালিয়ে যাওয়া, এটাও হ্যাটস অফ, মানে শেখার আছে অনেক। কাজ বলতে আমি নকশি কাঁথা করি, এটা মিউজিয়াম কোয়ালিটির কাজ, আমি রিভাইভ করি। আমি আমার কাজের জার্নি 51 বছর হলো। আর আগে তো বিভিন্ন রকম কাজ করতাম, আমি 1973 থেকে শুরু করেছি, এবং 1990-তে আমি ক্রাফট কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল রুবি পাল চৌধুরী, উনি আমাকে এই নকশি কাঁথা একদিন দেখালেন, এবং ওইটা আমি নিজে শিখে তারপর মেয়েদেরকে শেখাতে শুরু করলাম। সেন্টার করেছি, সেন্টারে বহু মেয়েরা সব শিখেছে, গভর্নমেন্ট ট্রেনিং দিয়েছি। তারপর এই সমস্ত কাজ করতে করতে আস্তে আস্তে পুরস্কারের দিকে আমরা, মানে যখন জানতে পারলাম পুরস্কার পাওয়া যায়, তারপরে আমি ডিস্ট্রিক্টে ফার্স্ট হলাম, স্টেট অ্যাওয়ার্ড পেলাম, তারপরে 2003-এ রাষ্ট্রপতি পুরস্কার পেলাম আব্দুল কালামের হাত থেকে। তারপরে একটা মানে অল ন্যাশনাল অ্যাওয়ার্ডের মধ্যে একটা কম্পিটিশন হলো, সেখানে আমি ফার্স্ট প্রাইজ পেলাম, কলামণি পুরস্কার। তারপরে আমি 2023-এ পদ্মশ্রী পেলাম। এই জায়গাটা পৌঁছতে কতটা কষ্ট করতে? বিশাল স্ট্রাগল, সেই স্ট্রাগল আমি মানে এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি ব্যাখ্যা করতে পারবো না। সারাটা জীবন মানে সংসার সামলিয়ে, তারপরে সংসারে হেল্প করে, তারপরে মেয়েদের পড়াশোনা করানো, তাদের বিয়ে খাওয়া দাওয়া, বাড়ি ঘর দুয়ার করা, তারপর হ্যাঁ আমি, আমার হাজবেন্ড মানে পুজো করতেন, কোনো চাকরি বাকরি ছিল না, তো ওই কষ্ট করে করে একটু একটু করে করে আমি এগিয়ে গেছি। আমার নিজের জীবনটাকেও তৈরি করতে হয়েছে স্ট্রাগল করে। তারপর আমার বড় মেয়েকে নিফটে পড়িয়েছি, ফ্যাশন ডিজাইনিং শিখিয়েছি, ও আজকে দুবাইতে আছে, এবং ও এই কাজটাকে মানে আরো হাই লেভেলে নিয়ে যাচ্ছে। আর আমার কাজটা কি এত কঠিন কাজ, এই কাজটাতে মানে মেয়েরা ঝট করে আসতে সাহস পায় না, কারণ বলে ওরা দেখেই বলে চোখ খারাপ হয়ে যাবে, হ্যাঁ এটা স্পন্ডালাইসিস হবে, এই হবে সেই হবে, এই সমস্ত ওরা ভয় পায়। কিন্তু আমি সাহস দিয়ে 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 যে আমাকে দেখো, আমার যদি কিছু না হয়, আমি খালি চোখে এখনো ঘুরছি, এখনো আমি না আছে চশমা কাজের সময়, আমি খালি চোখে আমি দেখতে পাই। তো সে এই সমস্ত বলে মেয়েদেরকে আগ্রহ করে ওদেরকে শেখানো, এক একটা মেয়ে প্রায় 25-30 বছর কাজ করছে আমার সঙ্গে। রচনাদিকে নিয়ে কি বলবেন? দিদি নাম্বার ওয়ান এখানে এসে জি বাংলা কে অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে আনার জন্য, আমি ভীষণ খুশি। এবং রচনাদি উনি তো আছেন, উনি ওনার সঙ্গে আলাপ হবে এটা জেনেও আমার খুব আনন্দ লাগছে। জেনারেলি আমাদের কাছে তো দিদি নাম্বার ওয়ান সাধারণত মনে করা হয় একটি মহিলাদের এম্পাওয়ারমেন্টের শো, তো সেখানে যখন আমাকে ডাকা হয় তখন মনে হয় কোথাও কোথাও এই কাজ নিয়ে কোথাও হয়তো পৌঁছানো হয়েছে, যার জন্যে আমি ডাক পেয়েছি। কারণ এটা আমি বারে বারে বলার চেষ্টা করছি, আমি কিন্তু শুধু পুরুষের অধিকারের জন্য লড়াই করছি না, পুরুষ এবং তাদের পরিবারের জন্য লড়ছি। যে পরিবারে মা আছেন, বোন আছেন, তাদের স্ত্রীরা আছেন, অনেকের মেয়েরা আছেন, যারা কিন্তু এই একটা অসম লড়াইতে ভীষণভাবে নির্যাতিত এবং ভীষণভাবে অত্যাচারিত, মানসিকভাবে খুব বিধ্বস্ত। কাজে আজকে দিদি নাম্বার ওয়ান আমায় যে ডেকে পাঠিয়েছেন, আমি তাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং খুব সম্মানিত যে তারা এই কথাটা সত্যি প্রমাণিত করলেন যে বহু নারী যারা কিন্তু এই ব্যাপারটা নিয়ে ভীষণভাবে মানে বিধ্বস্ত হয়ে পড়ছেন, যাদের তার ফলে না খুব তারা দিশাহারা এবং তারা কি করবেন বুঝতে পারছেন না। নিশ্চয়ই আমার শ্বশুরবাড়ি, বাপের বাড়ি, স্বামী, সর্বোপরি আমার স্বামীর সাপোর্ট না থাকলে এখানে পৌঁছানোই হতো না। অনেক ধন্যবাদ।
খুব ইন্সপায়ারিং। তার কারণ হচ্ছে যে দিদি নাম্বার 1 যেটা আমার সবথেকে ভালো লাগে, দিদি নাম্বার 1-এর যে স্পেশাল এপিসোডগুলো হয়, এই যে বিভিন্ন মানুষ যারা এরকম বরেণ্য মানুষ এসে জয়েন করছেন, সেইগুলোর একটা খুব আলাদা জায়গা তৈরি হয়। সাধারণ মানুষ তো বহু বছর ধরে এটা খেলেইছেন, কিন্তু এখন যেটা হয়েছে একটা হয়তো এপিসোডের প্ল্যানিংগুলো এত সুন্দর হয়, তার মধ্যে একটা স্পেশাল থিম থাকে, অনেকগুলো মানুষকে না একটা খুব ভালোভাবে ফেলিসিটেটও করা হয়, তো সেটা একটা খুব বড় জায়গা।